ইরফান অসহায় চোখে মায়রাকে দেখে। একটু পর মায়রাকে টেনে তার কোলে বসিয়ে মায়রার মাথা তার বুকে চেপে মৃদুস্বরে বলে, ডোন্ট ক্রাই, ইটস নর্মাল। মায়রা সোজা হয়ে বসে ইরফানের দিকে চেয়ে ইরফানের শার্টের কলার ধরে রেগে বলে, এটা নর্মাল? আপনার হাত চিনতে পারছি না আমি শিশরাজ, আপনি এটাকে নর্মাল কি করে বলছেন? ইরফান শান্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা ফোপাতে ফোপাতে ইরফানের বুকে আলতো হাতে থাপ্পড় দেয় আর বলে, আপনি কি পাগল শিশরাজ? আপনি এমন কেন বলুন তো? আপনি নিজেকে এভাবে কেন কষ্ট দিলেন বলুন? আমার ভীষণ কষ্ট হয় শিশরাজ। আপনি এটা কেন করলেন বলবেন? আমি তো বলেছিলাম, আমি ওই কথাটা রেগে বলেছি। আপনার বার্ড ফ্লাওয়ার কষ্ট পেলে আপনার কষ্ট হয়, আর আমার শিশুওয়ালা কষ্ট পেলে আমার কষ্ট হয় না? কথাগুলো বলতে বলতে মায়রা ইরফানের বুকে মুখ ঠেকিয়ে ফুপিয়ে কাঁদে। ইরফানকে জোর করে মায়রা হসপিটালে নিয়ে যায়। এরপর ডক্টরের ট্রিটমেন্ট ইরফানের হাত ধীরে ধীরে রিকভার করতে শুরু করে। দেখতে দেখতে প্রায় 3 মাস পেরিয়ে যায়। এতদিন ইরফান না কখনো ড্রাইভ করতে পেরেছে আর না তো কখনো কোনো কাজ ঠিকমতো করতে পেরেছে। হাত পড়ে যাওয়ার পরও হাতের উপর অনেক প্রেশার খাটিয়ে কিছু কাজ করায় ইরফানের হাতে আরও বেশি প্রবলেম হয়েছিল। ভার্সিটি থেকে একটা লম্বা সময়ের জন্য অবসর নেয়, সাথে অফিসের কাজেও ঠিকঠাক অ্যাটেন্ড করতে পারিনি। 2 হাত দিয়ে তেমন কাজ করতে পারিনি। এজন্য তারেক নেওয়াজের উপর কাজে প্রেশার বেশি পড়েছে। ইরফানের হাত এখন পুরোপুরি রিকভার হয়নি। নিজের হাতে খেতে পারেনি, মাঝে মাঝে চামচ দিয়ে খায়, বেশিরভাগ সময় মায়রা খাইয়ে দেয়। ঘড়ির কাঁটা দুপুর 2টার ঘর ছেড়েছে। ইরফানের মতো ইরফানের মতো কাজে ব্যস্ত থাকা মানুষ হঠাৎ এতটা অবসর সময় কাটানো প্রচুর বিরক্ত সে। বাচ্চা বউ বিয়ে করার জ্বালা বুঝতে পারছে। মায়রার সামনে সে ফোন ধরলেও মায়রা চেঁচিয়ে ওঠে। ইরফান না পেরে ধমক দেয়, আবার নিজেকে দমিয়েও নেয় মায়রার অসহায় মুখখানি দেখে। মায়রা হাতে প্লেট নিয়ে ঘরে প্রবেশ করে। ইরফানকে পা মেলে বেডের এক কোণায় বসে থাকতে দেখে এগিয়ে আসে। হাতের প্লেট বেডের উপর রেখে তার পরনের ওড়না মাথা থেকে নামিয়ে গলার সাথে দুবার পেঁচিয়ে নেয়। এরপর ইরফানের সামনে পা ভাঁজ করে বসলে ইরফান চোখ মেলে তাকায়। মায়রা ভাত মাখিয়ে ইরফানের মুখের সামনে ধরলে ইরফান গম্ভীর গলায় বলে, তুমি খেয়েছো? মায়রা মলিন মুখে ইরফানের দিকে তাকিয়ে থাকে। মায়রা ইরফানকে শুধু ভালোবেসে খাইয়ে দিতে চেয়েছিল, কিন্তু ইরফানের এসব উল্টাপাল্টা কাজে মায়রার দায়িত্ব পালন করতে খাইয়ে দিতে হয়। এখানেও ভালোবাসা আছে, কিন্তু মায়রার ভীষণ খারাপ লাগে। ইরফানকে খাইয়ে দিতে আসলে মায়রার সবার আগে ইরফানের 2 হাতের দিকে চোখ পড়ে। দৃষ্টি নামিয়ে মায়রা ইরফানের 2 হাত দুটোর দিকে তাকালো। হাতের তালু দুটো কেমন কালচে হয়ে গিয়েছে। মায়রা চোখ ঝাপসা হয়। ইরফান ভ্রু কুঁচকে বলে, হোয়াট হ্যাপেন্ড? কথা বলছো না কেন? মায়রা বেশ কয়েকবার পলক ঝাপটে নিজেকে স্বাভাবিক করে নিল। এরপর ইরফানের দিকে চেয়ে মৃদু হেসে বলে, একসাথে খাবো। ইরফান বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে মায়রার চোখের দিকে তাকিয়ে থাকে। মায়রাকে টেনে তার কোলে বসিয়ে বলে, খাও ফার্স্ট। মায়রা কিছু বলল না। ইরফানের হুটহাট এমন কাজে মায়রা বেশ অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছে। মায়রা ইরফানকে খাওয়ার সাথে নিজেও খায়। মায়রা তার মুখে খাবার নেওয়ার সময় ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকেই চেয়ে আছে। মায়রা মুখের খাবার নিয়ে সবটুকু চিবিয়ে গিলে নেয়। এরপর ইরফানের উদ্দেশ্যে বলে, আপনি কি অন্যদিকে তাকাতে পারেন না? মুখের সামনে এভাবে তাকিয়ে থাকলে কোনো কাজ করা যায়? ইরফান চোখ ছোট ছোট করে বলে, মাই উইশ, ডিস্টার্ব করো না, ফার্স্ট খাওয়াও। মায়রা মুখ ভেঙায়, বিড়বিড় করে। শালা ইংরেজ সাদা বিলাই। ইরফান গম্ভীর গলায় বলে, আই অ্যাম ইয়োর হাজব্যান্ড, নট শালা। মায়রা থতমতো খেয়ে থাকায়। মেকি হেসে বলে, হ্যাঁ হ্যাঁ জানি। কথাটা বলে ইরফানের দিকে তাকায়। ইরফান আজ একটু বেশি চুপচাপ, যদিও ইরফান তো এমনই, কথা কম বলে, কিন্তু আজ কেন যেন একটু বেশি কেমন যেন লাগছে। কেমন খিটখিটে মেজাজে কথা বলছে। মায়েরা শেষ খাবারটুকু ইরফানের মুখে দিয়ে ইরফানের কোল থেকে নেমে যায়। ইরফান কিছু বলল না। মায়েরা এবার সত্যিই অবাক হয়, এই ইরফান তো তাকে শুধু জ্বালায়, আজ হলোটা কি? মায়েরা ডান হাতে একটু প্লেট ধরে রেখে বা হাত কোমরে রেখে ইরফানের সামনে এসে দাঁড়ায়। চোখ ছোট ছোট করে বলে, আপনার কি হয়েছে বলুন তো? ইরফান বিরক্তি কণ্ঠে বলে। নাথিং। মায়েরাও বিরক্ত লাগে, এই অসহ্য লোকটার আবার কি হয়েছে? উফ, আর নেওয়া যায় না। মায়েরা কিছু একটা ভেবে মনে মনে হেসে নরম কণ্ঠে ডাকে, শিশরাজ। মায়রার ডাকে ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। মায়রা মনে মনে হাসে, উপরে উপরে মুখটা ছোট করে বলে, জানেন
শ্যামবর্ণের ছেলেরা ভীষণ সুন্দর হয়, আর যে ছেলেদের চোখের মণি কালো তারা তো মারাত্মক সুদর্শন হয়। কিন্তু আমার কপালে এক বিলাই চোখওয়ালা সাথে গায়ের রং সাদা ফকফকা স্বামী জুটেছে, যার মধ্যে সুদর্শনের সও নেই। আমার কপালটা কি পোড়া, একবার ভাবুন। ইরফান শক্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। এমনিতেই তার একগাদা কাজ স্তূপ হয়ে আছে 3 মাসের গ্যাপে। তার বাবা অফিস গেলেও সব কিছু সামলে নিতে পারেননি তিনি। মাথা হ্যাং হয়ে আছে তার। এর মধ্যে স্টুপিডের তার সাথে বাতরামি করছে। রেগে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমায়। মাইরা মিটিমিটি হেসে ডান গাল পেতে দিয়ে বলে, ফেলুন তো দেখি কেমন পারেন। ইরফান বসা থেকে উঠে দাঁড়ালে মাইরা দ্রুত এক পা পিছিয়ে যায়। ইরফান মাইরার দিকে এগিয়ে আসতে নিলে মাইরা 2 হাতে প্লেট শক্ত করে ধরে দৌড় দেয়। ইরফান ধরতে গিয়েও পারল না, বিড়বিড় করল। স্টুপিড বাঁদর। মাইরা ঘর থেকে বেরিয়ে নিচে যেতে গিয়েও আবার উল্টো ঘুরে এসেছে। না না বাবা, এইসব নিয়ে মজা করা যাবে না। ইরফান যা মানুষ, তার কথা অনুযায়ী যদি আবার কোনো পাগলামি করে। মাইরা আবারও উল্টো ঘুরে ঘরে এসে দেখলো ইরফান ওয়াশরুমের দিকে যাচ্ছে। মাইরা দ্রুত বলে ওঠে, শিশরাজ শুনুন। ইরফান পিছু ফিরে তাকায়। মাইরা মৃদু হেসে বলে, আপনি দেখতে একটু আনকমন মানুষ, কিন্তু শ্যামবর্ণের ছেলেরা শুধু সুদর্শন হয়, আর আপনি ট্রিপল সুদর্শন পুরুষ। ইরফান মাইরার দিকে এগিয়ে আসতে আসতে ঠোঁট বাঁকিয়ে বলে। আচ্ছা। মাইরা লজ্জা পায়, আমতা করে বলে, আপনার চোখ দেখলে আমার লিওর চোখ ভেসে ওঠে। আপনি না থাকলে আমি লিওর চোখ দেখে দিন চালিয়ে দিতে পারবো। ইরফান চোখ মুখ কুঁচকে বলে, হোয়াট? মাইরা মাথা নিচু করে মিটিমিটি হাসে। ইরফান ঘরের এক কোণায় ঘুমিয়ে থাকা লিওর দিকে তাকায়। চরম বিরক্ত সে। এটা মাইরাকে এনে দেয়াই তার সবচেয়ে বড় ভুল ছিল। মাইরা ইরফানের দৃষ্টি লিওর দিকে দেখে দ্রুত লিওর দিকে যেতে নেয়। তার আগে ইরফান লিওকে 2 আঙ্গুলের সাহায্যে উপর টেনে তুলে। লিও ঘুমাচ্ছিল। হঠাৎ এভাবে ধরায় বেচারা মিয়াও করে ডেকে ওঠে। ইরফানের ইচ্ছে করছে এর চোখ দুটো তুলে নিয়ে মার্বেল খেলতে। স্টুপিড বউয়ের স্টুপিড বিড়াল, দুটোই জ্বালিয়ে খায়। মাইরা দ্রুত ইরফানের হাত থেকে লিওকে ছিনিয়ে কোলে নিয়ে বলে, ওকে এভাবে ধরেন কেন আপনি? একটা বাচ্চা ঘুমাচ্ছে, তবু আপনার একটু দয়া মায়া নেই? ইরফান বিরক্ত কণ্ঠে বলে, ওকে ফেলে দিয়ে এসো, গো। মাইরা চোখ বড় বড় করে তাকায়। কত বড় খারাপ লোক ভাবা যায়। তার বিড়াল ছানাটার সাথে কেমন করে। ইরফান মাইরার দিকে এগিয়ে আসতে নিলে মাইরা দৌড় দেয় বাইরের দিকে। পিছু ফিরে বলে, এমন করেন কেন? আপনার চোখেই বেশি সুন্দর তো। একদম আমার লিওর দিকে নজর দেবেন না, পাষাণ লোক একটা। ইরফান বিরক্ত চোখে চেয়ে থাকলেও মাইরার দিকে। এ বাদর জীবনেও ঠিক হবে না। ফোনের শব্দ পেয়ে এগিয়ে গিয়ে কল রিসিভ করে। ছোট করে আসছে বলে কল কেটে দেয়। এরপর দ্রুত রেডি হয়ে নেয়। হাত ঘড়ি পড়তে পড়তে একবার তার 2 হাতের দিকে তাকালো। হাত দুটো ভালোই কালচে হয়েছে, সাথে এখনও কিছু কিছু জায়গায় বেশ ক্ষত। ইরফান মৃদু হাসলো। আবার মাইরার কান্নামাখা মুখ চোখের সামনে ভাসলে ইরফানের মুখ মলিন হয়। সে নিজেকে শাস্তি দিয়ে নিজে তো শাস্তি পেয়েছে অনেক, কিন্তু সাথে তার বার্ড ফ্লাওয়ারকেও কষ্ট দিয়ে দিয়েছে। কষ্ট পাবে নাই বা কেন? এই যে ইরফানের মতো এমন শক্তপোক্ত মানুষ কেমন নেতিয়ে গিয়েছিল। উপর থেকে যদিও ভীষণ শক্ত থাকতো, কিন্তু মাঝে মাঝে জ্বরে আশেপাশে কোনো হুঁশ থাকতো না। একটু একটু চোখ মেলে কান্নারত মাইরাকে দেখে তার কী যে খারাপ লাগতো। দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। সময় তার গতিতে অতিবাহিত হতে থাকে, ঠিক যেমন মাইরার এইচএসসি এক্সাম চলে এসেছে। বেশ অনেকগুলো এক্সাম শেষ, আর 2টো এক্সাম বাকি আছে। এরপর প্র্যাকটিক্যাল। ইরফান বিজনেসের কাছে রাশিয়া এসেছে। ইম্পর্টেন্ট কাজ হওয়ায় আসতে হয়েছে, নয়তো মাইরাকে রেখে সে আসতো না। এরকম একটা টাইমে কাজ পড়েছে, মাইরাকে নিয়ে আসতে পারেনি। আবার কাজ ফেলেও রাখতে পারেনি। মাঝে বিজনেসে সময় দিতে না পারায় অনেক কাজ জমা হয়ে গিয়েছে। ইরফানের সাথে শুদ্ধ ফায়েজও এসেছে। এর কারণ আছে। ইরফানের কাজ রাশিয়া এসেছে নাসিমের সাথে দেখা করতে। সকলের একসাথে দেখা হয়েও গেল, সাথে ইরফানের কাজও কমপ্লিট হলো। ফায়েজ তার ছেলে প্রিন্সের সঙ্গে ভিডিও কলে কথা বলছে। ইরফান তাকিয়ে রইল সেদিকে। মাইরার কথা ভাবতেই মাথার মাহিরা নামটা বাজল। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসল। ফায়েজ ইরফানের পাশে বসে ইরফানের দিকে তার ফোন ধরে। ওপাশ থেকে ইনায়ের কোলে বসা 1 বছরের প্রিন্স 2 হাত মেলে দেয়। ইরফান মৃদু হাসে প্রিন্সের দিকে তাকিয়ে।
ইনায়া ইরফানের সাথে টুকটাক কথা বলল প্রিন্সকে খাওয়াতে খাওয়াতে। হঠাৎই বাচ্চা ছেলেটি কাশতে থাকে। ইরফান সামনের টেবিল থেকে দ্রুত পানির গ্লাস নিয়ে সামনে ধরে বলে, প্রিন্স, টেক ইট। পাশ থেকে ফায়াজ শব্দ করে হেসে ওঠে। ইনায়া প্রিন্সকে পানি খাইয়েছে। ইরফানের কাণ্ডে সেও না হেসে পারল না। ফায়াজ হাসতে হাসতে বলে, তোর একটা বাচ্চা দরকার ভাই, আমি বুঝেছি। ইরফান ব্যাপারটা বুঝতে পেরে তবদা খেয়ে চেয়ে আছে। প্রিন্সকে হঠাৎ এভাবে কাশতে দেখে এটা খেয়ালই ছিল না যে প্রিন্স ফোনের ওপাশে। ফায়েজ আবারও হেসে বলে, মনে হয় খুব তাড়াতাড়ি আমার প্রিন্স বাবার একটা ভাই বোন পাবো। বুঝলে লিটল কুইন, তোমার ভাই তো আমার প্রিন্সকে কনফিউজড করে দিবে। ওর বাবা আমি নাকি ও? ইনায়া হাসতে হাসতে বলে, আমার ভাইয়ের মতো আদর করতে পারেন না আপনি? ভাইয়া থেকে একটু শেখুন। ফায়েজ ইনোসেন্ট ফেস বানিয়ে তাকায় প্রিন্সের দিকে। তার ছেলেকে নাকি সে আদর করে না। ইরফানের জন্য তাকে অপবাদ নিতে হচ্ছে। ফায়েজ প্রিন্সের সাথে আরেকটু দুষ্টুমি করে কল কেটে দেয়। এরপর ইরফানের দিকে চেয়ে বলে, আর কয়দিন পর মায়েরা ভার্সিটিতে উঠবে। তুই এবার আমার প্রিন্সের ভাই বোন আনার ব্যবস্থা কর। ইরফান বিরক্তি কণ্ঠে বলে। আর ইউ ম্যাড? আমার বউ বাচ্চা। শুদ্ধ সোফায় বসতে বসতে হেসে বলে, মায়েরা তোর কাছে সারা জীবনই বাচ্চা থাকবে শোনা, সে আমরা জানি। তুই চাইলেই ওই বাচ্চার পেট থেকে ডজন ডজন ছাও বের হবে, বুঝলি? ফায়েজ হাসছে। ইরফান বিরক্ত হয়। তার বাচ্চা বউকে নিয়ে কী সব আলোচনা। বিরক্ত নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে নাসিমের ঘরের দিকে যায়। শুদ্ধ আর ফায়েজ হাসল। নাসিম বেলকনিতে দাঁড়িয়ে। অনেক তারার ভিড়ে গোল থালার মতো চারটি জলজল করছে। নাসিমের দৃষ্টি সে জলজল করা চাঁদে। আজ সকালেই ইরফান ফায়াজ শুদ্ধ এসেছে। সারাদিন চার বন্ধু বেশ ভালো সময় কাটিয়েছে। যদিও ইরফান চুপচাপ থাকে, তবে এভাবেই তারা ইরফানের সঙ্গ মেনে নেয়। ইরফানকে যেন এভাবেই ভালো লাগে, কিন্তু তার মন খারাপ, ভীষণ মন খারাপ। ইরফানকে দেখে তার চোখে ইরফানের মুখে মায়ের প্রতিচ্ছবি ভাসে। তার কল্পনায় থাকা বার্বিডল ইরফানের জন্য হাসে, ইরফানের জন্য কাঁদে, ইরফানের জন্য বাঁচে, সব কিছু ইরফানের জন্য। নাসিমের মুখে মলিন হাসি ফুটে ওঠে। সে বার্বিডলকে ভুলতে পারে না। মুভ অন আর বিয়ে, এই শব্দ দুটোর প্রতি নাসিমের বিষাদ কাজ করে। সবার মুখে তার জন্য এই শব্দ দুটোই থাকে। কেন সবাই তাকে কষ্ট দেয়? সে তো এভাবেই বেশ আছে। বার্বিডল নামে এক আস্ত অনুভূতিকে হারিয়ে ফেলার অনুভূতি পালন করার মাঝেও তো এক তিক্ত স্বাদ আছে। অন্তরার বলা কথাটা মনে পড়ল। ভালোবেসে ভালো হতে না পারলেও খারাপ হওয়ার মাঝেও এক ভালো লাগা লুকিয়ে থাকে। নাসিম বিড়বিড় করল, ভালোবেসে সবাই ভালোবাসা জিতিয়ে নিয়ে পূর্ণতার হাসি ভাসে। আমি না হয় ভালোবাসা হারিয়ে অপূর্ণতায় ঘেরা মালিন হাসি হাসলাম। কথাটা বলে দীর্ঘশ্বাস ফেলল। এরপর থালার মতো চাঁদটির দিকে গভীর দৃষ্টি রেখে কিছুটা আওয়াজ করে মলিন হেসে বলে, তুমি চাঁদের চেয়েও দামি বাবিডল। চাঁদকে ছুঁয়েতে না পারলেও দেখা যায়, কিন্তু আমি তোমাকে ছোঁয়া দূর দেখার অধিকারটুকু হারিয়ে ফেলেছি। একটু থেমে আবারও বলে, তোমাকে কখনো ভুলতে পারবো না বাবিডল। ইরফান নাসিমের ঘরে এসেছিল। বেলকনি থেকে এক পা বাড়াতে গিয়েও নাসিমের কথা শুনে তার পা থেমে যায়, সাথে চোয়াল শক্ত হয়ে যায়। দুহাত মুষ্টিবদ্ধ করে নেয়। ইরফানের পাশে শুদ্ধ এসে দাঁড়িয়েছিল। বেচারা নাসিমের কথাটা শুনে ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়। যা বোঝার বুঝল। ইরফান রেগে নাসিমের দিকে এগিয়ে যেতে নিলে শুদ্ধ ইরফানকে টেনে ধরে। ইরফান শুদ্ধকে ধাক্কা দিতে চায়। রেগে বলে, শুদ্ধ আমাকে ছাড়। ইরফানের গলা পেয়ে নাসিম পিছু ফিরে তাকায়। শুদ্ধ আর ইরফানকে এভাবে দেখে অবাক হয়। এগিয়ে এসে বলে, তোদের কি হয়েছে? ইরফান ভস্ম করে দেয়া চোখে তাকায় নাসিমের দিকে। নাসিম বুঝল না ইরফানের দৃষ্টির মানে। ইরফান রেগে কিছু বলার আগেই শুদ্ধ বলে ওঠে, মায়েরার 105 ডিগ্রি জ্বর। শুদ্ধর কথা শুনে ইরফান বিস্ময় চোখে তাকায় শুদ্ধর দিকে। নাসিম নিজেও শুদ্ধর দিকে অবাক হয়ে তাকায়। শুদ্ধ ঢোক গিলল। ইরফান দ্রুত শুদ্ধর থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। পকেট থেকে ফোন বের করে মায়েরার নাম্বারে কল করে। সে বেশ কিছুক্ষণ আগে কয়েকবার কল করেছিল। মায়েরা কল রিসিভ করেনি। সে ভেবেছে মায়েরা ঘুমিয়েছে, কিন্তু শুদ্ধর কথা শুনে তার আর কিছু মাথায় আসেনি। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। ইরফান মায়রাকে ফোনে না পেয়ে শুদ্ধর দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে,
আমার বার্ড ফ্লাওয়ার কি হয়েছে? ও কোথায়? আমার কল রিসিভ করছে না কেন? শুধু ঢোক গিলল। নাসিম নিজেও চিন্তিত, তবে ইরফানকে দেখে অবাক হচ্ছে। আসলে এরকম ইরফানকে সামনে দেখে দেখেনি। শুদ্ধর মুখে গল্প শুনেছে, কিন্তু সামনে থেকে এমন অসহায়ত্বে ঘেরা ইরফানকে সে দেখেনি বললেই চলে। শুদ্ধ মৃদুস্বরে বলে, মামা মামিকে কল দিয়ে দেখ, আমাকে কেন বলছিস? ইরফান দ্রুত তার বাবার নাম্বারে কল করে। রিং হয়। ইরফান চিন্তিত পতনে ঘর থেকে বেরিয়ে গেলে শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান বেরিয়ে যেতে নাসিম এগিয়ে এসে বলে, ভাবি ডলের এখন কেমন আছে? শুদ্ধ বিরক্ত হয়ে বলে, বালের বারবিডল, তোর বারবিডলের পেটে ইরফানের 4 জোড়া বাচ্চা আছে। এবার ওকে ভুলে যাও, একটু স্বাভাবিক হও প্লিজ। নাসিম অসহায় দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। কিছু বলল না। মেয়েটি ইরফানের বউ, তার চিন্তা করাটা শোভা পায় না। ছোট করে বলে, আচ্ছা। শুদ্ধর খারাপ লাগলো। সে কাদের মাঝখানে এসে পড়ল। কাকেই বা দোষ দিবে? নাসিম শুদ্ধকে পাশ কাটিয়ে ঘরে চলে আসে। শুদ্ধর ডান হাতের 2 আঙ্গুলের সাহায্যে কপাল ঘষে। নাসিম তার ঘরে এসে টেবিলের কোণায় দাঁড়ায়, চোখ জোড়া ঝাপসা। সে তো অস্বাভাবিক নয়, সে বারবিটলের জায়গাটা কাউকে দিতে পারে না। এটা কি তবে তার ব্যর্থতা? 2-1টা ব্যর্থতা জীবনে থাকলে কি খুব ক্ষতি হয়? এই তো থেকে থেকে কষ্ট হয়, দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এতে খুব বেশি ক্ষতি হয় না তো। ভাবনায় আসে, এক জীবনে সবার কি সব পাওয়া হয়? এই যে সামিয়া, সে যে কিছুই পায়নি। নাসিমের খারাপ লাগার পরিমাণ আরও তীব্র হলো। সামিয়ার সাথে তার হঠাৎ দেখা, একদিনের পরিচয়, অথচ মেয়েটিকে সে আজও ভুলতে পারেনি। সামিয়ার ভেজা চোখ, মিষ্টি একটা মুখ, শান্তস্বরে কথার বলার ভঙ্গি নাসিমের চোখে ভাসে। নাসিমের ইচ্ছে করে আল্লাহর কাছে সামিয়ার জন্য অভিযোগের খাতা খুলে বসতে। মেয়েটি কেন কিছু পেল না? আর নিজের জন্য আফসোস হয়, সে কেন সামিয়াকে তার পাশে পেল না। সামিয়া তার বন্ধু হওয়ার জন্য কেন থেকে গেল না, তার যে ভীষণ আফসোস হয়। বারবিডলকে না পাওয়ার আক্ষেপ প্রথম থেকেই মেনে নিয়েছে, কিন্তু সামিয়াকে বন্ধু হিসেবে পাওয়ার আক্ষেপটা বেশ অনেক বেশি। আল্লাহ কেন যেন তার জীবনের কিছু আসার আগেই সব কিছু কেড়ে নেয়, আর তাকে দিয়ে যায় এক রাশ হতাশা, সাথে কিছু দীর্ঘশ্বাস, কখনো কখনো চোখের কোণে জমা পানি। নাসিম টেবিলের ড্রয়ার খুলে একটি কাগজ বের করে। কাগজটির 3টে ভাঁজ খোলে। প্রায় 6 মাস আগের সামিয়ার চিঠি। নাসিম পুরো চিঠিতে চোখ বোলায়। চিঠিটি পড়লে নাসিমের মনে হয় সামিয়া সত্যিই তার এক ভীষণ আপন বন্ধু, তাদের ভীষণ মিল। কিন্তু এটা আর রাখতে চাইল না নিজের কাছে। দীর্ঘশ্বাস ফেলল। টেবিলের ওপর থেকে লাইটার নিয়ে কাগজটির কোণায় আগুন জ্বালায়। 2 সেকেন্ড যেতে না যেতেই শুদ্ধ নাসিমের হাত থেকে কাগজটি কেড়ে নেয়। নাসিম পিছু ফিরে শুদ্ধকে কিছু বলতে গিয়েও বলল না। শুদ্ধ কোনো রকমে আগুন নিভিয়ে বিরক্তি কণ্ঠে বলে, কি রে ভাই, তোরা কোনো ইম্পর্টেন্ট কাগজটা পুরানোর ভূত চাপলি মাথায়? কথাটা বলে কাগজটি দৃষ্টি দিয়ে মাথা উঁচু করতে গিয়েও করল না। চোখে পড়ে একটি লেখা। শুধু চোখ সরালো না, ধীরে ধীরে নিচের দিকে দৃষ্টি দেয়। চিঠিটি পড়ার পর নাসিমের কথা শুনে শুদ্ধ বেশ অনেকক্ষণ চুপ করে থাকলো। তার প্রতিক্রিয়া বোঝা যায় না। হঠাৎই দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, মেয়েটি বেঁচে থাকলে আমি নিজ দায়িত্বে ওর জীবন সাজিয়ে দিতাম। নাসিম কৌতুক স্বরে বলে, দ্বিতীয় বিয়ে? আচ্ছা, বিয়ে করে সাজাতি নাকি? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় নাসিমের দিকে, রেগে বলে, তোর মতো দেবদাস হয়ে ঘুরতো না অ্যাটলিস্ট। ওকে আমার চেয়েও 1000 গুণ সুদর্শন পুরুষের সাথে বিয়ে দিতাম। মানুষ চাইলে সব পারে, সেটা তোকে দেখাতাম। নাসিম কিছু বলল না। মানুষ মুখে অনেক কিছুই বলে, সব এত সহজ? ফারার কিছু হলে শুদ্ধ কি করত? যখন ভার্সিটিতে পড়তো তখন তো ফারাকে পাবে না ভেবে শুদ্ধ চিরকুমার থাকার কথাই ভাবতো। এই ব্যাপারে প্রশ্ন করতে চেয়েও করল না। কথায় কথা বাড়ে, আর ভালো লাগছে না। শুদ্ধ আর কিছু বলল না। লাইটার দিয়ে তার হাতে থাকা সামিয়া চিঠির কোণায় আগুন ধরিয়ে বলে ওঠে, সরি সামিয়া, আমার প্রতি তোমার অনুভূতিকে ছোট করছি না, কিন্তু তুমি বেঁচে থাকলে এতদিন তুমি অন্যের বউ থাকতে। কি জানি তুমি যার ভাগ্যে ছিলে সে বেচারার কপালও বউ জুটেছে, নাকি তোমার অভাবে শুকিয়ে কঙ্কাল হয়ে যাচ্ছে। নাসিম হতাশ কণ্ঠে বলে, তুই এটা নিজেও মজা করবি? শুদ্ধ মৃদু হেসে বলে, করিনি, বললাম তো। ও বেঁচে থাকলে বিয়ে হয়ে যেত ওর। যে মেয়ের ঘটক আমি হতাম সে মেয়ের জীবনে দুঃখ থাকতো না, কিন্তু আমি তো সুযোগ পেলাম না। নাসিম ভ্রু কুচকে বলে, এটা পুড়িয়ে ফেললি কেন? শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে, কারণ ওর অনুভূতি আমাকে ঘিরে।
আর আমার অনুভূতি ফারাকে ঘিরে। আমি মেয়েটির অনুভূতির মূল্য কখনো দিতে পারতাম না, যার ফলস্বরূপ আমাকে ঘিরে মেয়েটির মাঝে যাই ছিল সবকিছু মূল্যহীন। আর মূল্যহীন সবকিছুকে পুড়িয়ে ফেলতে হয়, সেটা হোক যে কোনো জিনিস বা অনুভূতি। নাসিম বুঝলো শুদ্ধ কথাটা তাকে ইন্ডিকেট করে বলেছে। সে মৃদু হেসে বলে, আমি হয়তো ব্যর্থ, তবে কিছু ব্যর্থতার প্রশান্তি থাকে যা তুই বুঝবি না, কারণ তুই তো পূর্ণতার পথিক। শুদ্ধ অসহায় চোখে চেয়ে রইল। বলার মতো কিছু খুঁজে পায় না। নাসিমকে কিছু বলে লাভ নেই, খুব ভালো করেই বুঝলো। ইরফান নাসিমের বাসা থেকে বেরিয়ে তারেক নওয়াজের সাথে কথা বলে। মাইরা আসলেই ঘুমিয়ে গিয়েছে, জ্বর আসেনি। ইরফান বুঝেছে শুদ্ধ আর তার সাথে নাসিমের ঝামেলা আটকানোর জন্য শুদ্ধই মিথ্যে বলেছে। ইরফান আর নাসিমদের বাড়িতে যায়নি, সে তার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। মোটামুটি তার কিছু কাজ গুছিয়ে নেয়। আপাতত তার মন এখানে টিকছে না। এরপর মাইরাকে সাথে করে আনবে, এভাবে একা একা থাকা ইম্পসিবল। এরপর ইরফান শপিং মলে যায়। নাসিমের কথাগুলো ভাবতেই হাজারো বিরক্তি রাগ এসে জমা হয় তার মাঝে। ইরফানের কাছে ইচ্ছে করল সে এই পুরো শপিং মলে সব বোরখা নিকাব কিনে মাইরাকে তার মধ্যে ডুবিয়ে রাখতে। তাহলে নাসিম আর কখনো ভুল করেও তার বার্ড ফ্লাওয়ারকে দেখতে পাবে না, বা নাসিমের মতো কেউ যেন তার বার্ড ফ্লাওয়ারকে দেখে এসব অনুভূতি ক্রিয়েট না হয়। আগে বুঝলে সে তার বার্ড ফ্লাওয়ারকে জন্ম থেকেই নিকাবের মধ্যেই ঢুকিয়ে রাখত। অনেক বড়সড় দুটো লাগেজ ভরে মাহিরার জন্য অনেকগুলো নিকাব কিনে নেয় ইরফান। বিভিন্ন কালারের নিকাব কিনেছে, তবে প্রায় অর্ধেকের বেশি কালো কালারের। প্রতিটি নিকাবের সাথে ম্যাচিং করে সেম কালারের বোরখা কিনেছে। নিকাবের সংখ্যা গুনে গুনে 100টা, সাথে ম্যাচিং করে বোরখা। দুটো লাগেজ ভরে গিয়েছে। ইরফান বাংলাদেশের ফ্লাইটের জন্য সব ব্যবস্থা করে মাহিরার জন্য শপিং করেছে। এয়ারপোর্টে যাওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করে ইরফান নাসিমের নাম্বারে কল করে। সে চলে যাচ্ছে এটা জানিয়ে ডিরেক্ট বলে, নাসিম, তোকে বিয়ে করতে হবে। নাসিম চুপ থাকে। ইরফানের মাথাটা আবারও ধীরে ধীরে গরম হতে থাকে। নিজেকে সামলে শক্ত গলায় বলে, তুই বিয়ে না করলে আমাদের আর কখনো দেখা হবে না। নাসিম নির্জীব চোখে চেয়ে রইল। নাসিমকে চুপ থেকে ইরফান রেগে কল কেটে দেয়। প্লেনে ওঠার পর নিজের উসখুস কমাতে নাসিমের নাম্বারে একটা মেসেজ করে। বলেছিলাম মৃত্যুর আগ পর্যন্ত ফাঁসির দড়ি গলায় ঝুলবে, অ্যান্ড ইটস ট্রু। খুশি হওয়ার প্রয়োজন নেই। ইরফানের মেসেজটি দেখে নাসিম এত খারাপ লাগার মাঝেও শব্দ করে হেসে দেয়, যে হাসিতে হাজারো তৃপ্তি মিশে আছে। মানুষ যেমন অনেক কিছু পায় না, তেমনি আবার অনেক কিছুই পেয়ে যায়। এই যে সে ইরফানের মতো একজন বন্ধু পেয়েছে, এই পাওয়াটা কি কম? কখনো না। মায়েরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে বসেছে। আজ তার বায়োলজি এক্সাম। এই এক্সাম শেষ হলে আর একটা এক্সাম বাকি আছে। সকাল সকাল ফ্রেশ মাইন্ডে বেশ অনেকক্ষণ বই পড়ল। এরপর কলেজ ড্রেস এর বোরখা বের করে বোরখা পরে নেয়। এরপর হিজাব মাথায় বেঁধে নেয়। হঠাৎই খেয়াল করলো কাবার্ডের এক কোণা থেকে কিসের যেন কাগজ পড়ল মেঝেতে। মায়েরা নিচু হয়ে কাগজটি হাতে তুলে দেখলো এটা একটি ছোটোখাটো খামের মতো। মায়েরা ভেতরে থেকে দুটো কাগজ বের করে তাতে চোখ বুলায়। দৃষ্টিতে বিস্ময়ে ভর করে। খুব ভালো করে না বুঝলেও বুঝলো এটা ইরফানের কানাডায় পিএইচডি করতে যাওয়ার কাগজ, সাথে পাসপোর্ট। মায়েরার কী যে খারাপ লাগছে, ইরফান তাকে রেখে পিএইচডি করতে চলে যাবে। ভাবনার মাঝে মনে হলো ঘরে কেউ প্রবেশ করেছে। মায়েরার মাথা তুলে তাকালে ইরফানকে দেখে বিস্ময় চোখে তাকায়। ইরফান গতকাল রাশিয়া গিয়েছে, আরও 2 দিন পর আসার কথা। আজকে হঠাৎ সামনে দেখে মায়েরার মনে হচ্ছে সে বোধহয় অধিক শোকে চোখে বেশি দেখছে। ইরফান গটগট পায়ে এগিয়ে গিয়ে মায়েরার সামনে দাঁড়ায়। মৃদুস্বরে বলে, বার্ড ফ্লাওয়ার, আমার কল রিসিভ করনি কেন তুমি? ওয়াই? থাপ্পড় খেতে চাও? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চায়। তার আগে ইরফান মায়েরার কোমরে বাঁ হাত রেখে মায়েরাকে টেনে আনে তার দিকে। ডান হাত মায়েরার গালে রেখে মায়েরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়েরা ইরফানের দিকে হেরে যায়। ইরফান মায়েরাকে তার সাথে শক্ত করে জড়িয়ে নেয়। চোখ বুজে রেখে ডান হাতে ধীরে ধীরে মায়েরার বাঁধা হিজাব খুলে ফেলে দেয়। এরপর ডান হাতে মায়েরার বোরখার চেইন খুলে দেয়। মায়েরা ইরফানকে ঠেলে, কিন্তু ইরফান পাত্তা দেয় না। সে তার কাজে ব্যস্ত। মায়েরার বোরখার নিচে জামার চেইনও একটানে খুলে দেয়। মায়েরা ছটফটায়। আর একটু পর তার এক্সাম। আর এই লোক কী শুরু করেছে? ইস! হঠাৎই তারেক নেওয়াজের গলা পায়। মায়েরাকে ডাকতে ডাকতে এদিকে আসছে। মায়েরার চোখ বড় বড় হয়ে যায়। 2 হাতে ইরফানকে এত ঠেলা ঠেলে, বেচারি কিছুই করতে পারল না।
বরং ইরফান আরও শক্ত করে ধরে মাইরাকে। মাইরার কান্না পায়। ইরফান যেন শুনতে পাচ্ছে না কিছুই। তারেক নওয়াজের কণ্ঠ আরও কাছে থেকে শুনতে পেয়ে মাইরার ছটফটানি বাড়ে। ইরফান চরম বিরক্ত হয়ে মাইরাকে ছেড়ে রেগে বলে, স্টুপিড গার্ল, আদর করছি না আমি? অল টাইম ডিস্টার্ব করো কেন? বড় হবে না তুমি? মাইরা ইরফানের কথা শুনল কিনা মেঝে থেকে হিজাবটা করিয়ে নিয়ে ওয়াশরুমের দিকে দৌড় লাগায়। ইরফান বিরক্তি চোখে মাইরার কাণ্ড দেখল। পেছন থেকে তারেক নেওয়ার ছেলের কথাটা শুনে একটু কেশে উঠল। ইরফান তার বাবার কণ্ঠ পেয়ে পিছু ফিরে তাকায়। তারেক নেওয়াজ গলা ছাড়ল। ইরফানের অভিব্যক্ত স্বাভাবিক। তার বাবা যে তার কথা শুনেছে এর জন্য একটু লজ্জা পাওয়া উচিত, কিন্তু তার ছেলে লজ্জা পাচ্ছে না। তারেক নেওয়াজ ইরফানের বাবা হিসেবে চরম হতাশ। ইরফান ভ্রু কুঁচকে বলে, কিছু বলবে? তারেক নেওয়াজ আশেপাশে তাকিয়ে বলে, মায়রাকে ডেকে দাও, ওর এক্সাম আছে, ওকে কলেজ নিয়ে যাব। ইরফান মৃদুস্বরে বলে, তোমাকে যেতে হবে না, আমি ওকে রাখতে যাব। তারেক নেওয়াজ সাথে সাথে বলেন। কেন? ইরফান ভ্রু কুঁচকে বলে, কজ ও আমার বউ, তুমি তোমার বউ। তারেক নেওয়াজ ইরফানকে থামিয়ে দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার আম্মু মানে আমার বউ আমাকে ডাকছে, হয়তো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি না হলে তোমার বউকে রেখে এসো। ইরফান ছোট করে বলে, ওকে। তারেক নেওয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফানের দিকে চেয়ে ভাবলো তাকে কত মেপে মেপে কথা বলতে হয় এই ছেলেটার জন্য। একটুও মিল নেই তার সাথে, একদম উল্টো। সে কি সুন্দর সভ্য, আর তার ছেলে অসভ্যই বলা যায়। ইরফান তার বাবাকে তার দিকে চেয়ে বলে, আর কিছু বলবে? তারেক নেওয়াজ মাথা নেড়ে বলে, তুমি চাইলে রেস্ট করো, মাত্র তো ফিরলে, আমি মায়েরা আম্মুকে ড্রপ করে দিচ্ছি। ইরফান ডান হাত পকেটে গুজে রেখে বলে, ওকে কলেজে ড্রপ করে এসে আমি রেস্ট করব, নো প্রবলেম। তারেক নেওয়াজ আর কিছু বলল না। সত্যি বলতে তার ভালো লাগে মায়ের প্রতি ইরফানের এত কেয়ার দেখে। মায়েরা ওয়াশরুম থেকে তারেক নেওয়াজের গলা না পেয়ে বুঝলো তিনি চলে গিয়েছেন। গলার সাথে হিজাব জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে দৌড়ে গিয়ে ইরফানকে জড়িয়ে ধরে। ইরফান বুঝতে পারেনি, শরীর হালকা ঝাঁকি দিয়ে ওঠে। মায়েরার কাণ্ডে কিছুটা অবাক হয়। দু হাতে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা ইরফানের মুখে নাক ঘষল। এরপর মাথা তুলে অসহায় কণ্ঠে বলে, আপনি আমাকে রেখে কানাডা চলে যাবেন শেষরাজ? আপনি আবার আমাকে ভুলে যেতে চাইছেন? ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে। ইন্টেলিজেন্ট গার্ল। মায়েরা ইরফানের বুকে থাপ্পড় দিতে দিতে রেগে বলে, আমি আপনাকে যেতে দিব না, পাষাণ লোক আপনি, শুধু আমাকে ভুলে যেতে চান। ইরফান ডান হাতে মায়েরার দু হাত ধরে বা হাতে মায়েরাকে তার সাথে চেপে মৃদুস্বরে বলে, লিটল গার্ল, তোমার জন্য কত কিছু স্যাক্রিফাইস করেছি, কোনো আইডিয়া আছে? মায়েরা ভ্রু কুঁচকে তাকায়। ইরফান মায়েরাকে ছেড়ে ওয়াশরুমে যেতে যেতে বলে, ইউ নো বাট ফ্লাওয়ার, পিএইচডি করার জন্য যা যা অ্যারেঞ্জ করেছিলাম সব কিছু ক্যান্সেল করেছি জাস্ট ফর ইউ। আই ফিল লাইক আই এম আনএডুকেটেড নাও। মায়েরা চোখে বোকা চোখে চেয়ে দেখলো ইরফানকে। খারাপই লাগলো। ইরফান তার জন্য একটু শান্তি করে পড়তেও পারেনি, কিন্তু সে তো বারণ করেনি। আবার ভাবলো একটু আগেই তো বারণ করলো, এখন একটু লজ্জাও লাগছে। নিজের মাথায় নিজেই একটা থাপ্পড় দিয়ে হিজাব বাঁধতে শুরু করে। কিছু একটা ভেবে ইরফানের উদ্দেশ্যে বলে, আপনার তো আরো দুদিন পর আসার কথা, আজকে আসলেন কেন? ইরফান পিছু ফিরে থেকে একটু ঠোঁট বাঁকিয়ে বলে, বাংলাদেশি গার্লফ্রেন্ড কল করেছিল। মায়েরা রেগে তাকায় ইরফানের দিকে। অসভ্য লোক একটা, শুধু উল্টাপাল্টা কথা বলবে। মায়েরা এক্সাম বাড়ি ফ্রেশ হয়ে খেয়ে নামাজ পড়ে ইরফানের সাথে ঘুমিয়েছিল। এক্সামের জন্য তার ভালোভাবে ঘুম না হওয়ায় এক ঘুমে পুরো সন্ধ্যার পর ঘুম ভেঙেছে। ইরফান বাম কাত হয়ে শুয়ে ঘুমে বিভোর। মায়েরা ইরফানের দিকে খানিকটা ঝুঁকে ইরফানের বালিশের কোণায় মাথা রাখে। ইরফানের ঘুমন্ত মুখপানে চেয়ে মৃদু হাসে মায়েরা। কলেজ থেকে ফেরার সময় কথা মনে পড়ল। মায়েরা এক্সাম শেষে কলেজ গেট থেকে বেরিয়ে ইরফানকে দেখে অবাক হয়। এগিয়ে এসে বলে, আপনি এখানে কেন, বাড়িতে যাননি? ইরফানের চোখ দুটো লাল। গতকাল সারা রাত ঘুমায়নি, আবার মায়ের এক্সামে পুরো সময় এখানে এভাবেই দাঁড়িয়েছিল। ইরফান মায়েরাকে বাঁ হাতে আগলে নিয়ে মৃদুস্বরে বলেছিল, একসাথে ঘুমাবো বউ, একা একা ঘুম আসে না। মায়েরা কথাগুলো ভেবে হেসে ফেলল। ইরফানকে নিয়ে কি বলবে মেয়েটা বুঝে পায় না। ইরফানের হাত দুটোর দিকে চেয়ে চোখ পড়লে মুখখানা মলিন হয়। হাত দুটোর অনেকটাই কালচে হয়ে গিয়েছে।
মুখ এগিয়ে নিয়ে ইরফানের দু হাতে দুটোতে চুমু খায়। এরপর বেড থেকে নেমে নামাজ পড়ে নেয়। ঘরের এক কোণায় দুটো লাগেজ দেখে মায়েরা এগিয়ে গিয়ে লাগেজের চেন খুললে অবাক হয়। দুটো লাগেজ ভর্তি নিকাব আর বোরখা। একটা লাগেজে শুধু কালো কালারের বোরখা আর নিকাব, আর অপর লাগেজে কালো সহ আরও বিভিন্ন কালারের বোরখা নিকাব। মায়েরা অবাক না হয়ে পারে না। কালো কালার ইরফানের ভীষণ পছন্দের, এটা মায়েরা এতদিনে বুঝে গিয়েছে। এই যে ঘরের সব জিনিসই তো কালো। ইরফানের কাভার্ডে 600টা শার্ট প্যান্টের মধ্যে 500টাই কালো।